রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয় 60-এর দশকে এবং 60-এর দশক এই অঞ্চলে বিশেষ করে পূর্ব পাকিস্তানে রাজনীতির ডামাডোলে যে কয়জন ছাত্র নেতা যুব নেতা আমাদের স্বাধিকার আন্দোলনের অগ্রভাগে ছিল, মোস্তফা মহসিন মন্টু তার অন্যতম। মোস্তফা মহসিন মন্টু এই ঢাকা শহরে আমাদের প্রগতিশীল রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য জীবনে অনেক ঝুঁকি নিয়েছেন এবং তিনি ফাঁসির আসামি এবং কারাদণ্ড হয়েছিল তার। উনাকে বাদ দিয়ে এই ঢাকা শহর ছাত্র রাজনীতি, যুব রাজনীতি করা, এমনকি আওয়ামী লীগের রাজনীতি করাও কঠিন হয়। আওয়ামী লীগের যারা শীর্ষ নেতা তোফায়েল আহমদ, আব্দুর রাজ্জাক, শেখ মনি থেকে শুরু করে আব্দুর রব, সকলেই মন্টু ভাইয়ের সহযোগ্য পেয়েছিলেন বলে তারা জাতীয় নেতা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এই কথাটা আমি তাদের মুখ থেকেই শুনেছি যে মন্টু না হলে ঢাকায় ছাত্র রাজনীতি তারা করতে পারত না এবং সেই অবস্থাও তাদের ছিল না। কারণ আইয়ুব খানের যে ছাত্র সংগঠন NSF, এটা একটা দুর্ধর্ষ সংগঠন ছিল এবং এই সংগঠনটির জন্ম দিয়েছিল এই দেশে যেন কোনো প্রগতিশীল আন্দোলন গড়ে না ওঠে। এবং বঙ্গবন্ধুর কাছাকাছি থেকে তিনি যে পরিশ্রম করেছেন এবং সমস্ত রাজনৈতিক নেতাদের আশ্রয় দিয়েছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতির সেই নেতৃবৃন্দকেও তিনি সমভাবে আশ্রয় দিয়েছেন। এবং এই মন্টু ভাইয়ের পরিবার, তার মা এবং তার পরিবার, তখন হয়তো শ্রাবণীরা ছোট ছিল, হয়তো বা জন্মই হয় নাই, এই ওনার যে রাজনৈতিক মাঠে তার যে বিচরণ সেটা ছিল অসাধারণ। এবং মুক্তিযুদ্ধে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে তিনি বর্ডারে পৌঁছে দেওয়ার জন্য কেরানীগঞ্জ, এটাই ছিল গেটওয়ে। এই কেরানীগঞ্জে তাজউদ্দিন থেকে শুরু করে সমস্ত নেতা মন্টু ভাইয়ের আশ্রয় থেকে তারা ভারতে গমন করেছে। এই কথাটাই ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। এরপরে মন্টু ভাই যখন মুক্তিযোদ্ধা বীরের বেশে দেশে ফিরে আসলো, দেশ গঠনের ক্ষেত্র তার অসাধারণ ভূমিকা ছিল। খসরু, মন্টু, সেলিম, এই তিনজন অসাধারণ ভূমিকার জন্য বাংলাদেশে আমরা স্বাধিকার আন্দোলন, 11 দফা আন্দোলন, 6 দফা আন্দোলন, অবশেষে মুক্তিযুদ্ধে যে ভূমিকা মন্টু ভাই রেখেছে এবং অন্যদেরকেও এখানে যারা সামনের সারিতে বসা আছেন সবাই মন্টু ভাইয়ের সহকর্মী, মুক্তিযুদ্ধের সহকর্মী। তার কমান্ডে আমার এই ভাইয়েরা সেই ঢাকাকে মুক্ত করেছিল।